বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান আরো বলেন, নির্বাচন চাওয়া কোনো অন্যায়ের বিষয় নয়, বিএনপি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী। সুন্দর কথা বলেছেন। তিনি যোগ করেন, আগামীর যে নির্বাচন হবে তা অতীতের যে কোনো নির্বাচনের থেকে কঠিন হবে। এই যে এটিও যে বুঝতে পারছেন যে সামনের নির্বাচন খুব সহজে যে পুলসেরাত পার হওয়া যাবে না, এটিও বুঝতে পারাটা হচ্ছে আপনার সাফল্য। সেভাবেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন আসি বিএনপি কিভাবে একের পর এক মাইনাস ফর্মুলায় বা মাইনাসে পা দিচ্ছেন। বিএনপি আসলে যে রাজনীতি করছেন সেই রাজনীতি তারেক রহমান হয়তো পজিটিভ রাজনীতি করতে চাইছেন, কারণ 18 বছর ধরে ক্ষমতার বাইরে থেকে, প্রবাস জীবনে থেকে দেশে শাসন ক্ষমতায় থাকতে পারতেন, কিংবা দেশে একটা ভালো অবস্থায় থাকতে পারতেন, ভালো একটা রাজনীতি করতে পারতেন। প্রায় 17-18 বছর প্রবাস জীবন কাটাচ্ছেন। একটি দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা এভাবে কাটানো কি ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। এই জন্য গত 5 আগস্ট পরবর্তী সময়ে তারেক রহমান তার কোনো বক্তব্যে কোনো উস্কানি পরিলক্ষিত হয়নি। তিনি ইতিবাচক রাজনীতিরই চর্চা করবার প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু ওই যে দল হচ্ছে অসংগঠিত, নানা রকম বিচ্ছিন্ন বা নানা রকম নীতিহীন মানুষ দ্বারা গঠিত। এটি শুধু কেন্দ্রে না, আমি বলবো যে তৃণমূল পর্যায় পর্যন্ত এই যে প্রধান যে রাজনৈতিক দলগুলো, এগুলোর এমনটাই হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বিএনপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আওয়ামী লীগ 15.5 বছর লাস্ট ক্ষমতায় কাটিয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে প্রায় 17-18 বছর। আজকে যদি এই পর্যায়ে এসে বিএনপি ঘুরে দাঁড়াতে না পারে, এই যে দুঃখ কষ্ট, বিএনপির নেতা কর্মীদের যে কষ্ট বিগত 15.5 বছরে, এরপরেও যদি বিএনপি শিক্ষা না নেয়, বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। ওই যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে, পা দেবার কারণেই ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ যে নেই, এই না থাকায় প্রধান রাজনৈতিক দল, বড় দল বিএনপি, সেই বিএনপি রাজনীতির আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতিকে ক্যাশ করতে পারছে না, নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই যে এখন সারা দেশের অবস্থা আর কত, একাধিক বক্তব্যে বলবই যে বিএনপির এক প্রকার নৈরাজ্য চলছে। নৈরাজ্যের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতারা, কেন্দ্রীয় নেতারা ওইসব নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কিছু কিছু যে ব্যবস্থা নিচ্ছে না তাও নয়, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আসলে ব্যবস্থা নিয়ে পারছে না। ওই যে নীতিহীন লোকজন যদি রাজনীতিতে ভিড় করে, তাহলে তো সেটি সম্ভব হয় না। আমি বিএনপির এই মুহূর্তে একটা ব্যাপক প্রভাব আছে। এই যে বর্তমান সরকার, এই সরকার কিন্তু বিএনপির চাপেও অনেকটা ঘেমে যায়, কিন্তু ঘর্মাক্ত হয়ে যায়। তার প্রমাণ বিএনপি দেখিয়েছে। রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নে বিএনপি দ্বিমত পোষণ করলো, শুধুমাত্র অন্যতম কারণ ক্যান্টনমেন্ট এ ব্যাপারে দ্বিমত ছিল, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ ব্যাপারে দ্বিমত ছিল, যার কারণে সরকার কিন্তু ব্যর্থ হয়েছে রাষ্ট্রপতি অপসারণ করতে। এই যে কদিন আগে ছোট ছোট দলগুলো, যারা কখনোই নির্বাচিত হয়ে সংসদে যাবে না, তারা মন্ত্রী হবার খায়েশ, মানে এখনকার উপদেষ্টা হবার খায়েশ থেকে একটা জাতীয় সরকার গঠনের উস্কানি দিয়েছিল সরকারকে, যখন ওই যে সংখ্যালঘু আন্দোলন নিয়ে তীব্র আকার ধারণ করলো সারা দেশে তখন। তো এই উস্কানি থেকেও ফিরিয়েছে কিন্তু বিএনপির দ্বিমতের কারণে সরকার শেষ পর্যন্ত জাতীয় সরকার গঠনে পিছু হটেছে। তৃতীয় সাফল্য কি? তো বিএনপির নির্বাচনের দাবির কারণে 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বিএনপিকে শুধুমাত্র ঠান্ডা করবার জন্য নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছেন, 1 থেকে 1.5 বছর। এটিও কিন্তু আপনাদের ঠান্ডা করবার জন্য বলেছেন। এই কথাটা কিন্তু অ্যাকচুয়াল কথা নয়। নির্বাচনের জন্য আরো সময় ক্ষেপণ করবে। আপনারা যদি আরো চেপে না ধরেন, গলা টিপে যদি না ধরেন, এইভাবে আপনাদেরকে ঠান্ডা করবার জন্য একটা করে মেসেজ দেবে। আপাতত আপনারা এটি শুনে ঠান্ডা হয়েছেন, আপনারা সাধুবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বক্তব্যকে, আবার এটিও বলেছেন, উষ্মা প্রকাশ করেছেন যে আমরা তো কোনো নির্দিষ্ট রোড ম্যাপ পেলাম না, দিন তারিখ পেলাম না। আবার 17 ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে প্রধান উপদেষ্টা আপনাদের প্রতিক্রিয়ার কারণেই কিন্তু এটি বলেছেন পরের দিন প্রেস ব্রিফিংয়ে, যে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা টাইম দিয়েছেন, এখন নির্বাচনের দিন তারিখ বা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এটি আপনাদের প্রতিক্রিয়ার কারণেই। কাজেই আপনাদেরকে নিয়ে বর্তমান সরকারের বা অন্যান্য যে ছোটখাটো রাজনৈতিক দলগুলো আছে, জামাত সহ, বৈষম্য বিরোধী আন্দোলন আসলে জামাতেরই একটি অংশ। আপনাদেরকে নিয়ে ঘাম ঝরে। এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু আপনাদের কথায় অনেকটাই তাদের ঘাম ঝরে। তাই এই ঘাম ঝরাটাকে আপনারা ক্যাশ করবেন কিভাবে, সেটি একটি বড় প্রশ্ন। কারণ আপনারা ক্যাশ করতে পারছেন না, এবং শেষ পর্যন্ত পারবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। 18 বছর ঠেকছেন, তারপরেও যদি আপনাদের উপলব্ধি না হয়, তাহলে ভয়ানক বিপদ। আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, কিন্তু ক্ষমতায় আসবার খুব বেশি সমূহ সম্ভাবনা এখনো আছে। এই যে আপনি জনপ্রিয়তা, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে বিএনপির জনপ্রিয়তায় অনেকে হিংসা করে, ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, জনপ্রিয়তা ছিল কবে? 5 আগস্ট পরবর্তী সময়, অল্প দিন, কিন্তু সেই জনপ্রিয়তা ইতিমধ্যেই হারিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে মানুন আর না মানুন প্রচন্ড জনপ্রিয় দল হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র কয়েক মাসের ব্যবধানে। কি কারণে? অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, আপনাদের সারা দেশের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজির কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন আছে, জনপ্রিয় হলেই কি ক্ষমতায় আসতে পারবে? সে জায়গায় বড় প্রশ্ন, মোটা দাগে প্রশ্ন আছে, কেন আসতে পারবে না? এই যে এত জনপ্রিয়তা, তারপরেও আওয়ামী লীগ মাঠে সরাসরি কোথাও এখন পর্যন্ত দাঁড়াতে পারছে না, এবং আওয়ামী লীগের যে স্ট্রং একটা নেতৃত্ব তৈরি করবার প্রচেষ্টা, সেটি এখনো পরিলক্ষিত হচ্ছে না। যার কারণে রাস্তায় এসে রাজনীতি করে, নির্বাচন করে, নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া, এটি অনেকটা কঠিন। এই ব্যাপারে ভারতীয় অনেক বিশ্লেষকও বলেছেন। আমাদের দেশে রাষ্ট্রদূত ছিলেন এমন ব্যক্তি পিনাক রঞ্জন বলেছেন যে সহসাই আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা কঠিন। এই যে এসব কারণে, কারণ আওয়ামী লীগ তো দাঁড়াতেই পারছে না। নির্বাচন শুরু হয়ে গেল, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিল, কিন্তু আওয়ামী লীগকে যদি ধরপাকড় করে বা এই ধরনের অত্যাচার নির্যাতন করে, তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে? তবে এ কথাও উড়িয়ে দেওয়া যায় না যে আওয়ামী লীগের কোনো ক্যাম্পেইন করাও লাগবে না। ক্যাম্পেইন না করেই আওয়ামী লীগ হয়তো বিজয়ী হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এই যে আপনি আপনার বক্তব্যে একটি কথা বলেছেন যে আগামীর যে নির্বাচন হবে তা অতীতের যে কোনো নির্বাচনের থেকে কঠিন হবে, এটি কিন্তু একদম সঠিক কথা বলেছেন। আওয়ামী লীগের কোনো ক্যাম্পেইনই করা লাগবে না, এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। কারণ এই যে বর্তমান সরকারের ব্যর্থতা এবং আপনাদের নেতিবাচক কর্মকাণ্ডে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার সদিচ্ছা আছে, আপনি যে কষ্ট করছেন প্রবাসে, কে চায় নিজের একটা ক্ষেত রেডি আপনার নিজ দেশে, সেটিকে আপনি কাজে লাগাতে পারছেন না আপনার নেতাকর্মীর কারণে। তো কাজে এখনো সময় আছে। নির্বাচন নিয়ে, নির্বাচনের সুস্পষ্ট দিন তারিখ নিয়ে আপনারা সরকারের কাছে জোর দাবি জানান। কিসের 1 বছর 1.5 বছর, কিসের সংস্কার? সংস্কার করে দিয়ে যাবে সেই সংস্কার রাজনৈতিক সরকার এলে থাকবে, আপনারা ক্ষমতায় এলে থাকবে, কিংবা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে সেটি থাকবে? যেখানে সংবিধান থাকছে না, সংবিধানের মতো মহাপবিত্র একটি জাতির জন্য, একটি দেশের জন্য, যেখানে সংবিধান নিয়ে কাটাছেঁড়া সার্জারি করবার একটা অপচেষ্টা চলছে, সেখানে কিসের সংস্কার? আপনারা বলেন আপনাদের বক্তব্যে যে সংস্কার একটি নিয়মিত প্রক্রিয়া, এটি রাজনৈতিক দল এবং নির্বাচিত প্রতিনিধি করবে। সঠিক বলেন, কারণ আজকে সংস্কার হলো, আগামী 2 বছর পর কি সংস্কার হবে না? সময়ের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যে কোনো সময় সংস্কার হতে পারে, সংশোধনে আসতে পারে। এগুলো হচ্ছে শুধুমাত্র টাইম কিল করার একটি ফর্মুলা নিয়েছে, যে এই সংস্কার করে টাইম কিল করব। আপনাদেরকে বলেছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, 2025-এর শেষ অথবা 26-এর প্রথমার্ধে। এই সময়টি আরো বাড়বে আপনারা যদি কঠিন না হন। আরেকটি বিষয় বলবো যে আপনারা কূটনৈতিকভাবে আপনাদের বিপদ ডেকে আনছেন। কিভাবে? এই যে ভারত, আপনাদের তো ভারতের কাছে পাত্তা পাওয়ার কথা, কারণ ভারতের তো বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের উপরে নির্ভর করতে হবে। যে কোনো দল, মানে যে কোনো দেশ একটি দেশের সাথে সম্পর্ক নির্ণয় করতে বা কোন রাজনৈতিক দল কখন ক্ষমতায় যায়, সেটি আসলে কোনো দেশ বুঝতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে যেমন ভারতের সম্পর্ক আছে, তেমনি আপনাদের সঙ্গেও সম্পর্কটা হতে পারত, কিন্তু আপনারা এই জায়গায় জামাতের ফাঁদে পা দিয়ে আপনারা ভারত বিরোধিতায় নেমেছেন। একটা কথা বলুন তো, যে আওয়ামী লীগ সরকার পতন হলো 5 অগাস্ট, 22 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন।
কোথায় দেখান তো, আজ পর্যন্ত জামাতের সাথে সাক্ষাৎ করেছে? জামাতকে তো পাত্তাই দেবে না। আপনাদের কিন্তু পাত্তা দিত, কিংবা আপনাদের কাছে আপনাদের সাথে ভারতের একটা চমৎকার সম্পর্ক হতে পারত। কারণ ভারতকে বাদ দিয়ে এটা আসলে বাংলাদেশ কল্পনা করা যায় না। এই যে পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, আর জামাত তো এমনিতেই পাকিপন্থী, আপনারা সেই জায়গায় পা দিলেন কেন? কাজেই এখনো কিন্তু সংশোধনের সময় আছে। এখনো তৃণমূলকে ঠান্ডা করুন যে কোনো মূল্যে। যে কোনো অভিযোগ আসার সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্রয়োজনে মামলা করে আইনের হাতে তুলে দিন। সেই সাথে এই যে ভারত বিরোধিতা করছেন বা বিভিন্ন দেশের সাথে বিরোধিতা করে আপনাদের কিন্তু মঙ্গল হবে না। আমার মনে পড়ে এই বছরের এই 24 এপ্রিল মাসে রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, গায়ের চাদর রাস্তায় ফেলে পুড়িয়ে দিলেন। তখন ভারতীয় চাদর। তখন বিএনপি অনেক নেতা কিন্তু বলেছিলেন যে এটি রিজভী আহমেদের ব্যক্তিগত ব্যাপার, এর সাথে দলের সম্পৃক্ততা নেই। কেন বলেছিলেন? ভারত ক্ষুব্ধ হবে এজন্য। কিন্তু আজকে এমন পরিস্থিতি এসছে যে এখন সারা বাংলাদেশ ক্ষুব্ধ হচ্ছে পাকিস্তানের উস্কানিতে। সরকার ভারতকে ক্ষুব্ধ করছে, জামাত ভারতকে ক্ষুব্ধ করছে, আপনারাও তাদের ফাঁদে পা দিয়েছেন। এই জায়গায় তো আপনাদের ইতিবাচক ভূমিকা রাখার একটা সুযোগ ছিল, ভারতের কাছে যাবার সুযোগ ছিল। ভারতীয় হাই কমিশনার আপনাদের সাথে সাক্ষাৎ করা মানে তো এটি ইতিবাচক বার্তা, আপনারা সেটি কাজে লাগাতে পারলেন না। ওই যে রিজভী আহমেদ যে মার্চ বা এপ্রিলে গায়ের চাদর পুড়িয়ে দিলেন, কেন পুড়িয়ে দিলেন? আপনাদের কি মনে হচ্ছে ভারত আপনাদেরকে পাত্তা দেবে না, এই জন্য ভারত বিরোধিতা করছেন আজকেই? তবে এটিও বলে রাখি যে আপনাদের নেতৃত্বের আসলে সমস্যা আছে। আজকেই বিজেপির প্রধান নেতাদের কেউ, অমিত শাহ বা এই লেভেলের কেউ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি হয়তো কেউ আপনাদের ফোন করলো, করে আপনাদের ভারতে ডাকলো এবং ডেকে মাথায় হাত দিয়ে আপনাদের বলল যে আমরা আপনাদেরকে চাই বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ যেমন আছে আপনাদেরকেও চাই। আপনারা নিশ্চিতভাবে বলতে পারি ভারত বিরোধিতা ছেড়ে দেবেন। কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক রাখার ক্ষেত্রে ভারত কিন্তু এগিয়ে এসেছে, আপনারা এগিয়ে যাননি, আপনারা পিছিয়ে গেছেন। অর্থাৎ আপনারা এক প্রকার ফাঁদে পা দিয়েছেন। এসব ফাঁদে পা দেবার কারণে 18 বছর ক্ষমতার বাইরে আছেন, আরো 18 বছর ক্ষমতার বাইরে থাকতে হতে পারে। কিন্তু আসার কথাও বলি, ইতিবাচক কথাও বলি যে আপনারা ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে। এখন যে রাজনীতির মাঠটা আছে, এই মাঠে যদি সঠিক সার পানি দিয়ে ফসল লাগান, সেই ফসল কিন্তু সুন্দরভাবে ঘরে তুলতে পারবেন। যদি 1 বছর পরেও নির্বাচন হয়, 1 বছর যথেষ্ট সময়, এটি কাজে লাগানোটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ইতিবাচক ব্যাপার। আমরা চাই আওয়ামী লীগ শক্তিশালীভাবে থাকুক, বিএনপিও শক্তিশালীভাবে থাকুক। কিভাবে? ক্ষমতায় যাক আর বিরোধী দলে যাক, শক্তিশালীভাবে। সেটা আওয়ামী লীগও যদি বিরোধী দলে যায়, যেন শক্তিশালীভাবে থাকে। এককভাবে একদলীয় শাসন যেন বাংলাদেশে কোনোভাবেই কাম্য না হয়। কারণ একদলীয় শাসন ব্যবস্থার প্রভাব আমরা দেখেছি, কিন্তু বারবার দেখতে চাই না। বিএনপি স্বাধীনতার পক্ষেরই একটি দল বলেই আমরা মনে করি। কারণ বিএনপি প্রতিষ্ঠাতাই একজন বীর মুক্তিযোদ্ধা। অনেক নেগেটিভ কথাবার্তা আছে, নেগেটিভ সমালোচনা আছে। বিএনপির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আছেন, অনেকে মারা গেছেন, এখনো জীবিত আছেন হাজার হাজার মুক্তিযোদ্ধা। তো কাজেই বিএনপিকে তো স্বাধীনতা বিরোধী শক্তি আমরা মনে করি না আজও। সেই জায়গাটা এবং দেশের মানুষের অন্ততপক্ষে একটু পালস গুনবার চেষ্টা করুন। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে অবমাননা করবে যে বা যারা, এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস গেল, কিভাবে গেল দেশের মানুষ জানে। তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই জায়গাগুলোতে আপনাদের রাজনীতি করবার যথেষ্ট সুযোগ ছিল এবং এখনো সুযোগ নেই, এটি উড়িয়ে দিচ্ছি না। এখনো এই সুযোগটা কাজে লাগানো যায়। এই সুযোগ যদি কাজে না লাগান, তাহলে কঠিন হয়ে যাবে ভবিষ্যৎ। এই দেশ এই ধরনের ভিন্ন, যারা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের হাতে চলে যাবে। কাজেই আমরা আশা করব বিএনপি এই সময়কে কাজে লাগাবে।